শুরু করছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশাকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভ্যাকসিনের সুষম বন্টন। এই বিষয়ে কথা বলতে ভার্চুয়ালি গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তারেক হাসান। ডক্টর হাসান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, শুভ প্রভাত। আমার ধন্যবাদ চ্যানেল 24 আমার আরেকজন প্যানেলিস্ট শারিয়া রোজেন ভাই। জি, কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন কানাডার আলবার্টা মিনিস্ট্রি অফ হেলথের সিনিয়র পলিসি বিশ্লেষক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহরিয়া রোজেন। ডাক্তার রোজেন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ প্রিন্স ভাইয়া, ধন্যবাদ চ্যানেল 24-কে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি যেতে যাচ্ছি ডক্টর তারেক হোসেনের কাছে। ডক্টর হোসেন, বাংলাদেশে তো করোনার ভ্যাকসিন টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, তো সার্বিকভাবে এখন পর্যন্ত আপনার মূল্যায়নটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। এটা সামারাইজ যদি আমরা করি তাহলে ভ্যাকসিনেশন কিন্তু ভালোই যাচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা তো আরো সাংবাদিক, আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সারা দেশে ভ্যাকসিনেশনের যে একটা প্রথম দিকে একটু ঢিমে তালে ছিল, ঢিমে তালে সরকারের পক্ষ থেকে না বা কর্তৃপক্ষের পক্ষ থেকে না, এটা মানে একটা উৎসাহটা কম ছিল, কিন্তু গ্রাজুয়ালি এটা একটু মোমেন্টাম পাচ্ছে আমার দৃষ্টিতে, মোমেন্টাম পাচ্ছে। এবং আমাদের পাবলিক তারা আগায় আসতেছে, রেজিস্ট্রেশনও বাড়তেছে। 5.5 লাখ রেজিস্ট্রেশন মনে হয়েছে যতদূর জানি। হ্যাঁ, 5.5 লাখ ভ্যাকসিনেশন হয়েছে বা 12.5 লাখের মতো রেজিস্ট্রেশন হয়েছে। এই যে একটা গ্রাজুয়ালি আমরা একটা নম্বর পিক আপ করতেছি, এবং সার্বিক ব্যবস্থা যেখানে আমাদের জনগণ যাচ্ছে, রেজিস্ট্রেশন এগুলো কিন্তু ভালো হচ্ছে। আমাদের রেড ক্রসের ভলান্টিয়াররা রয়েছেন ওখানে, তারপরে বিভিন্ন রকম হসপিটাল কর্তৃপক্ষের লোকজন একদম অ্যাভেলেবল। এবং আমি কিছু জায়গায় যেটা আমি দেখেছি যে চিফ অফ দ্য হসপিটাল, আমরা যাদের যে বলি ডাইরেক্টর অফ দ্য হসপিটাল, ওনারাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তা এখন যেটা হলো যে আমাদের কিন্তু এই মোমেন্টামটা ধরে রাখতে হবে, এবং আসলে কি অলওয়েজ দেয়ার আর রুমস ফর ইমপ্রুভমেন্ট তো করতেই হবে। কারণ আমাদের অ্যাওয়ারনেসটাকে রাখতে হবে। এখনো অ্যাওয়ারনেসটা ওই পর্যায়ে নাই যে পর্যায়ে আমাদের ভ্যাকসিন, এই যে আমাদের দীর্ঘ 9 মাস 10 মাস ধরে যে আমাদের হেলথ, আমাদের স্বাস্থ্য, আমাদের সামাজিক অবস্থান সবকিছুর উপর যে নেতিবাচক প্রভাব রেখেছে প্যান্ডামিক, সেই প্যান্ডামিক বাঁচার জন্য যখন আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতেছি, হ্যাঁ, এবং আমরা ওয়েট করতেছিলাম কেন? আমরা ওয়েট করতেছিলাম একটা ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিন আমাদের আরেকটা টুল, আরেকটা উইপেন, আমরা ফাইট করতে পারবো এগেইনস্ট প্যান্ডামিক। সেটা কিন্তু চলে আসছে এখন। হ্যাঁ, সেই সেভারাল ভ্যাকসিন আসছে। তাহলে আমাদের এখন সেই ভ্যাকসিনের যথার্থ ব্যবহার করতে হবে। সেটাকে সাথে সাথে স্বাস্থ্যবিধির সাথে এই জিনিসটাকে আমাদের নিতে হবে। আমাদের ভ্যাকসিন না নেওয়ার কোনো বিকল্প নাই। এটা নিতে হবে। এবং যতই বিতর্ক হোক, ভ্যাকসিন যাই হোক, ভ্যাকসিন এফিকাসি যাই হোক, আমার দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে, জনগণের কাছে এটা যখন আপনার শরীরে ঢুকবে, এটা প্রিভেন্ট করবে। কত পার্সেন্ট করবে না করবে, হ্যাঁ, সেটা অন্য জিনিস। কিন্তু এটা অ্যাজ লং অ্যাজ আপনার শরীরে যাবে, ভ্যাকসিন আপনাকে করবেই। তাহলে আমাদের সেই কন্টিনিউয়াস কমিউনিকেশন যেটা চলতেছে এখন, কমিউনিকেশন ক্যাম্পেইন, এটাকে স্ট্রেন করতে হবে। এটাকে একটু ডাউন টু দা ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেলে নিয়ে যেতে হবে, যেখানে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। অ্যাডহক বেসিস কমিউনিকেশন ক্যাম্পেইন করলে হবে না। সেটাও আমাদেরকে একটা সিস্টেমিক স্ট্রাকচারাল কমিউনিকেশন ক্যাম্পেইন চালায় যেতে হবে। এবং এই ব্যাপারে আমি যেটা মনে করি যে আমাদের সরকারের পাশাপাশি এনজিওস রয়েছে, বাংলাদেশ ল্যান্ড অফ এনজিওস, প্রাইভেট অর্গানাইজেশন রয়েছে, এদেরকে ইনভলভ করতে হবে। তবে অবশ্যই আমাদের যেহেতু অভিজ্ঞতা প্রাইভেট সেক্টর নিয়ে একটু খারাপ অভিজ্ঞতা, এই জন্য আমাদেরকে একটু ফিল্টারিং এর ব্যবস্থা করতে হবে, আমাদেরকে মনিটর। জি, ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর রোজেন, এই ভ্যাকসিন নিয়ে তো বিশ্বব্যাপী, শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বব্যাপী কিছু মিসকনসেপশন রয়েছে, ভুল ধারণা রয়েছে। তো এই ভুল ধারণাগুলো কি কি মনে হয় আপনার বিশ্বব্যাপী এখনো প্রচলিত আছে? ধন্যবাদ প্রিন্স ভাইয়া। প্রথমেই সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। আমরা জানি যে শীতের শুষ্কতা শেষে যেরকম ভাবে প্রাণ নিয়ে ফাল্গুন আসে, ঠিক সেই রকম ভাবেই গত 100 বছরের ভিতর সবচেয়ে বড় মহামারীর পরেই কিন্তু আমরা সেই ভ্যাকসিনের সুসংবাদ পেয়েছি, এবং বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত 70 লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছেছে। ছোটবেলায় আমার নানা ভাই আমাকে বলতেন ট্রান্সলেশন শেখানোর সময় যে দুঃসংবাদ বাতাসের আগে যায়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বাস্তবতা হলো ভুল সংবাদ সবার আগে ছড়িয়ে পড়ে।
ঠিক তেমনি ভাবে আমরা কিন্তু দেখেছি সেই শেয়ার বাটনে ক্লিক করার মতো একটি সহজ উপায়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুল সংবাদ কিন্তু পৌঁছে যাচ্ছে। যেমন অনেকে কিন্তু বলছেন যে এই টিকা অল্প সময় এবং তড়িঘড়ি করে অনুমোদন দেওয়া হয়েছে বলে এই টিকাটি আসলে নিরাপদ নয়, এখানে অনেক ভয়াবহ জটিলতা বা মৃত্যু হতে পারে, জেনেটিক গঠনগত পরিবর্তন হতে পারে, এরকম অনেক ভয়ের কথা কিন্তু আমরা দেখেছি ছড়িয়ে গিয়েছে, যেগুলো আসলে কোনোটাই সঠিক নয়। কারণ অন্যান্য ভ্যাকসিনের মতোই কিছু স্বাভাবিক যে পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন টিকা গ্রহণের স্থানে ফুলে যাওয়া, ব্যথা হওয়া বা কারো কারো ক্ষেত্রে অল্প কিছু জ্বর আসে, এগুলো সব ভ্যাকসিনের ক্ষেত্রেও হয় এবং অক্সফোর্ডের এই কোভিশিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু সেটি হতে পারে। আমরা কিন্তু দেখেছি যে যুক্তরাজ্যে এখনো পর্যন্ত 100 লক্ষেরও বেশি মানুষকে কিন্তু এই টিকাটি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখিনি যে এরকম কোনো ভয়াবহ জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে। বা অনেকে আবার বলছেন অনেক বেশি ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয়ে প্রাণনাশের কারণ হতে পারে, সেরকম দৃষ্টান্ত কিন্তু আমরা পাইনি। আমরা জানি যে নরওয়েতে 23 জন বৃদ্ধের মৃত্যুর সময় একটি পার্শ্ব প্রতিক্রিয়ারই একটি বিভিন্ন রকম মতামত এসেছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউরোপিয়ান এজেন্সির বিশ্লেষণে এবং রোগীদের পোস্টমর্টেম রিপোর্ট করে দেখা গিয়েছে তাদের আসলে ভ্যাকসিনের কারণে মৃত্যু হয়নি। কাজে এই যে তথ্যগুলো কিন্তু আসলে মানুষের কাছে যাচ্ছে না, বরং মানুষের কাছে যাচ্ছে হচ্ছে ভুল তথ্যগুলো, এবং এই ভুল তথ্যগুলো যাওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের দেশে ভ্যাকসিন এসে পৌঁছেছে সেই প্রথম দিকে কিন্তু ভ্যাকসিন নেওয়ার প্রতি আগ্রহটা অনেক কম ছিল। প্রথম দিনে আমরা দেখেছি মাত্র 36,000 মানুষ কিন্তু ভ্যাকসিন নিয়েছেন, কিন্তু পরবর্তীতে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনে 2 লাখেরও বেশি করে মানুষ ভ্যাকসিন নিচ্ছেন। এরপরে আরেকটা ভুল ধারণার কথা যদি বলতে আসি, যে অনেকে মনে করছেন যে ভারত থেকে আসা ভ্যাকসিনের গুণগত মান প্রশ্ন সাপেক্ষ হতে পারে। অনেকে মনে করছেন আমার করোনা টিকা নেওয়ার প্রয়োজন নেই, গত বছর 3-4 মাস আগে আমার অল্প একটু জ্বর এসেছিল, আমি নিশ্চিত আমার করোনা হয়ে গেছে। তো এরকম অনেক কিছু ভুল ধারণা কিন্তু রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ শেষে আমরা যে ভ্যাকসিনটি পেয়েছি সেটি কিন্তু আসলে সেরাম ইনস্টিটিউটের যে ভ্যাকসিনটি এসেছে সেটি কিন্তু অক্সফোর্ডের টেকনোলজি ব্যবহার করেই তৈরি করা ভ্যাকসিন, এবং সেরাম ইনস্টিটিউট কিন্তু বিশ্বে শতকরা 60%-এরও বেশি ভ্যাকসিন সরবরাহ করে। কাজে এখানে কিন্তু আসলে গুণগত মানের কোনো প্রশ্ন নেই। প্রথমে দেখা গিয়েছিল যখন সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন আসলো ঠিক একই সময়ে অন্য আরেকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি বায়োফার্মা কিন্তু বাংলাদেশের ট্রায়াল করতে চেয়েছিল। অনেকে ভুলভাবে ভেবেছে যে বাংলাদেশের ট্রায়াল ভ্যাকসিন এসেছে, যেটি সম্পূর্ণ ভুল কথা। বরং আমরা কিন্তু বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী যে ভ্যাকসিনটি সহজে পরিবহন করা যায় সেই ভ্যাকসিনটি বাংলাদেশে পেয়েছি। জি ডক্টর রোজেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর হোসেন, আপনি বলছি আমরা দেখতে পাচ্ছি যে শহরাঞ্চলে কিন্তু এই টিকা নেবার হারটা বেশি, আগ্রহ বেশি, উৎসাহ উদ্দীপনা বেশি, কিন্তু আমরা যদি তৃণমূল পর্যায়ে, গ্রামীণ পর্যায়ে যাই, সেখানে কিন্তু সেভাবে সেই আগ্রহটা তৈরি হয়নি। তো এর জন্য কি আপনার মনে হয় যে অ্যাওয়ারনেস প্রোগ্রামের কোনো আরো বৃদ্ধি করা উচিত? ডেফিনেটলি, ধন্যবাদ আপনাকে। সেটাই আসলে আমাদের শহর ভিত্তিক যে মানে শহরের যারা জনগণ বসবাস করে, দেখা যায় যে তাদের অ্যাওয়ারনেসটা সবসময়ই বেশি থাকে। সেটা স্বাস্থ্য বিষয়ক হোক, অর্থনৈতিক বিষয় হোক, গ্লোবাল ইস্যুজ হোক, তাদের একটু থাকে এটা। কিন্তু এখন তো আমাদের মিডিয়ার যুগ, টেকনোলজির যুগ। আমাদের তো হাতে টুলস আছে, এবং আমাদের আমরা গর্ব করতে পারি আমাদের ভালো কমিউনিকেশন প্রোগ্রাম রয়েছে। আমাদের সরকারের ভালো কমিউনিকেশন প্রোগ্রাম রয়েছে, আমাদের বিভিন্ন যে ইউএন এজেন্সিস গুলি রয়েছে, এনজিও রয়েছে। এখন হলো কি এটাকে একসাথে কাজ করে কাজ, এবং আমাদের একটা কমিউনিকেশন সেল আছে ডিজি হেলথে, তারাও কাজ করতেছে, তারা এটাকে সমন্বয় করতেছে যেন একই কাজ ডুপ্লিকেট না হয়। হ্যাঁ, একটা অঞ্চলে কভারই আমরা করতে পারতেছি না, আরেকটা অঞ্চলে আমরা হয়তো ডবল কাজ করে সেম কাজ। তাতে অপচয় হয়, সময়ের কি হয়, কারণ এটা তো একটা রেস কেন দেখেন, আমাদের শরীরে যে ভাইরাস ঢুকতেছে এটা কি রিপ্লিকেট করবে ফাস্টার, নাকি আমাদের ইমিউনো সিস্টেম, যেটা আমরা ভ্যাকসিনের মাধ্যমে ইমিউনো সিস্টেম ডেভেলপ করবো, এইটা ভাইরাসকে কন্ট্রোল করবে ফাস্টার? এটা একটা বিশাল রেস হচ্ছে। তো এই রেস আমাদের জিততে হবে, আমাদের বডিকে প্রিপেয়ার করতে হবে, ইমিউনো সিস্টেমটাকে, যে আমরা যেন ফাস্টার এটা কন্ট্রোল করে ফেলতে পারি ভাইরাস রিপ্লিকেট করার আগে। সুতরাং সেই হিসাবে আমাদের কমিউনিকেশন সিস্টেম, আমরা প্রথমে আমাদের যে অ্যাডভাইজারি, পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটি রয়েছেন, টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি রয়েছেন, আমরা এটার উপরে জোরদার দিয়ে এমফাসিস দিয়েছি যে কমিউনিকেশন ক্যাম্পেইন এটা থামানো যাবে না, ওইটা ওভারনাইট কিছু চেঞ্জ হবে না, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা স্ট্রাকচার থাকতে হবে। আমরা অ্যাডহক বেসিসে একজনকে বললাম তা না, আর আমাদেরকে টার্গেট করতে হবে যে যাদের একজনকে যদি আমরা ইনফ্লুয়েন্স করতে পারি, তখন আরো 3 জনকে ইনফ্লুয়েন্স করতে পারবো। এই ধরনের লোকগুলিকে টার্গেট করতে হবে। আমাদের গ্রামের
আমাদের যে রিলিজিয়াস লিডার আছে তাদেরকে টার্গেট করতে হবে, কমিউনিটি লিডারকে টার্গেট করতে হবে। তাই করা হচ্ছে আসলে। তাদের কথা ওখানকার এলাকার লোকজন শুনবে, কারণ এলাকার লোকজন কিন্তু আমি আপনি বাইরের লোকজন গিয়ে বলাচ্ছে, ভিতরের লোক যদি বলে তাহলে তাদের কথা শুনে, মুরব্বীদের কথা শুনে, এটা আমাদের কালচার। আর এখন একটা দেখবেন, যখন আপনি দেখবেন আমার প্রতিবেশী দিচ্ছে, আপনি দরজা খুলে দেখছেন যে আপনার প্রতিবেশী ভ্যাকসিন দিতে যাচ্ছে, তখন কিন্তু আপনি হয়তো উনি বললেন যে তারেক সাহেব চলেন যাই ভ্যাকসিন দিতে, আমি বললাম থাক জীবনে পরে। আসলে কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি, শরীফ সাহেব গেল, আমার তো যেতে হবে, আমাদের কালচার এটা, আমরা যাবো। হ্যাঁ, তা একটু একটু সময় নিচ্ছে মোমেন্টটা পিক করতে, কিন্তু নো ওয়ারিস। আমি আসলে এটা নিয়ে চিন্তিত না। আমাদের যে প্রসেসটা এখন চলতেছে, এটা যদি আমরা ধরে রাখতে পারি, আমরা অবশ্যই গ্রামে গঞ্জে ছড়াই যাব। তবে এই ব্যাপারে সরকারের দায়িত্ব তো প্রথম দায়িত্ব, কিন্তু সাথে সাথে আমাদের নিজস্ব, আমরা সিটিজেন হিসাবে আমাদের নিজস্ব দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্ব পালন করবো, আমি আশা করি। জি, ডক্টর হোসেন, ডক্টর রোজেন আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আসবে আপনাদের কাছে। দর্শক, সময় হলো একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আজকে আমরা কথা বলছি ভ্যাকসিনের সুষম বন্টন এই বিষয়বস্তু নিয়ে। আমি এবার যেতে যাচ্ছি ডক্টর রোজেনের কাছে। ডক্টর রোজেন, বাংলাদেশের সিদ্ধান্ত হয়েছে যে প্রথম ডোজ দেবার 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজটি দেওয়া হবে। তো এই সায়েন্টিফিক্যালি এটা যদি ব্যাখ্যা করবেন, এটা আসলে কতটা যুক্তিযুক্ত হচ্ছে সায়েন্টিফিক্যালি? ধন্যবাদ প্রিন্স ভাইয়া। আমার মতে এটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পলিসি কোশ্চেন। তো আসলে সাম্প্রতিক গবেষণা অনুযায়ী যে দ্বিতীয় ডোজটি আসলে 12 সপ্তাহ পর দেওয়া উচিত, এবং এর কারণটি হচ্ছে যে কয়েকদিন আগে আমরা দেখেছি, গত সপ্তাহের একটি রিপোর্টে আমরা কিন্তু সাম্প্রতিক যে গবেষণা সেটার ফলাফলে কি দেখতে পেরেছি, যদি 12 সপ্তাহ পর দ্বিতীয় ডোজটি দেওয়া হয় তাহলে ভ্যাকসিন প্রতিরক্ষা দেবে শতকরা 83%। আর যদি 6 সপ্তাহ পর মাঝে যদি দ্বিতীয় ভ্যাকসিনটি দেওয়া হয়, সেক্ষেত্রে প্রতিরক্ষা দেয় কিন্তু মাত্র 55%। অর্থাৎ আপনি যদি 4 সপ্তাহ পর, যেটি বাংলাদেশে বর্তমানে স্ক্যাডিউল রয়েছে, আপনি দ্বিতীয় ডোজ ভ্যাকসিনটি দেন, তাহলে কিন্তু আপনার প্রতিরক্ষার পরিমাণটি কিন্তু কমে যাবে। আমরা কিন্তু দেখেছি, এজন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু কয়েকদিন আগে বলেছে 8 থেকে 12 সপ্তাহের ব্যবধানে অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি দেওয়া উচিত। এর কিন্তু দুই ধরনের সুবিধা রয়েছে। আমরা যদি পলিসি পার্সপেক্টিভে বলি, যে আসলে পলিসি, যেহেতু আমি নিজেও পলিসি অ্যানালিস্ট হিসেবে কাজ করি, যে পলিসির দিক থেকে বা সরকারের নিয়মের দিক থেকে কি ধরনের সুবিধা রয়েছে, এটা আসলে একটা উইন উইন সিচুয়েশন। এর কিন্তু দুইটি সুবিধা রয়েছে। একদিকে ভ্যাকসিনের কার্যকারিতা বাড়বে, এবং দ্বিতীয়ত কিন্তু আপনি কম সময়ে অনেক বেশি মানুষকে টিকা দিতে পারবেন। কারণ আমরা কিন্তু ওই গবেষণাতে এটাও দেখতে পেরেছি যে যে প্রথম ডোজটি পাবে, প্রথম ডোজ পাওয়ার পর পরবর্তী 90 দিন 3 মাস পর্যন্ত শতকরা 76% সুরক্ষা প্রদান করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা 3 মাস পরবর্তীতে আমরা বা 12 সপ্তাহ পর যদি আমরা দ্বিতীয় ডোজটি দেই, তাহলে কিন্তু সব দিক থেকে অনেক সুবিধা হবে। এখন এটি নিয়ে কিন্তু কিছুটা বিতর্ক রয়েছে। কোন অর্থে বিতর্ক রয়েছে? যুক্তরাজ্যে কিন্তু এই গবেষণার ফলাফল আসার আগেই তারা দেখা গেছে যে 8 থেকে 12 সপ্তাহ পর দ্বিতীয় ডোজটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মুহূর্তে কিন্তু গবেষণার কোনো ফলাফল ছিল না, কিন্তু সে কারণেই তখন কিন্তু বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে মানে আমাদের 8-10 দিন আগে কিন্তু আমরা দেখতে পাই যে এই গবেষণার ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। কাজে সেই বিতর্কের কিন্তু এখন কিন্তু আর বিতর্কের কোনো সুযোগ নেই। সেজন্যই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আজকে একই কথাই বলেছে। কাজে আমাদের বাংলাদেশ সরকারের জন্য আমার মনে হয় যে এই সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তাহলে আমরা আরো অনেক বেশি মানুষের মাঝে ভ্যাকসিন দিতে পারবো, এবং আমরা কিন্তু তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতাকেও আমরা বাড়িয়ে দিতে পারবো। কাজে আমার মনে হয় এই মুহূর্তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, ডক্টর রোজেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর হোসেন, আপনি এটাকে কিভাবে দেখছেন যে 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ যেটা দেওয়া হবে, এই পলিসি জায়গা থেকে আপনি কিভাবে এটা বিশ্লেষণ করবেন? আমি ধন্যবাদ, আমি ডক্টর রাজের ভাইয়ের সাথে আসলে একমত। এটা তো মানে আমাদের সায়েন্স হচ্ছে এভিডেন্স বেসড। আমরা যেটা করব, আমাদের হলো ম্যাক্সিমাম প্রোটেকশন আমাদের জনগণের যেন হয়, এবং সেটার জন্য বেস থাকে। আমরা জাস্ট 4 সপ্তাহ বা 8 থেকে 12 সপ্তাহ করে দিলাম, সেটা না। এখন যে এভিডেন্স গুলি আসতেছে, রতন ভাই বলেছেন, হ্যাঁ, সেই তাতে মনে হচ্ছে 8 থেকে 12 সপ্তাহের গ্যাপটা হলে আমাদের যে বডি ভাইরাসের প্রোটেকশনটা বাড়ে। তাহলে এখন
যেটা আমি আই এম নট শিওর যে এটাকে কেন কমে আনা হলো। এটা হয়তো আমাদের পলিসি লেভেলের ডিসিশন মিনিস্ট্রির এবং অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে জড়িত আছে। তবে একটা সহজ যেটা আমার কাছে মনে হয় যে আমরা একবারই মনে করেন ৩৫ লাখ লোককে ফার্স্ট ডোজ দিয়ে দিলাম। আমাদের তো এনশিওর করা আছে। দ্বিতীয় চালান আসতেছে। সেকেন্ড ডোজ এর জন্য ওই তাহলে গ্যাপটা বাড়িয়ে দেওয়া যেত। তার মানে যেটা আমার হলো কি নাম্বার অফ পিপল ভ্যাকসিনেটেড। এখন কিন্তু লোকজন কিন্তু আপনি দেখবেন লাস্ট ২ দিনে আপনি ঢাকা শহরের আশেপাশে বা ঢাকা শহরে উইদিন দ্য প্রাইম লোকেশন যেগুলো রয়েছে ঢাকা শহরে প্রচুর লোক। অনেক লোক বসে আছে ভ্যাকসিন নেই। এই ভ্যাকসিন আনতে আবার মহাখালী যেতে হয়েছে। আবার আসতে। হ্যাঁ? বঙ্গবন্ধুতে, তারপর আমাদের ঢাকা মেডিকেল কলেজ মেডিকেলে হাসপাতালে যেখানে প্রচুর জি ঢাকা মেডিকেলে প্রচুর লোক, জি জি প্রচুর লোক। আমি সৌদিতে গিয়েছি। সুতরাং আমাদের এই ডিসিশনটা আমার রিকোয়েস্ট থাকবে মিনিস্ট্রিতে যারা নিচ্ছেন বা যারা ইনভলভ আছেন তারা একটু আমাদের এভিডেন্স গুলির দিকে তাকাক। আমার সিডিসি কিছু এভিডেন্স দিয়েছে, WHO দিয়েছেন, অক্সফোর্ড দিয়েছেন। এগুলোর উপর বেস করে একটা সামারাইজ করে হ্যাঁ ডিসিশন নেওয়া হোক। হ্যাঁ, যে ডিসিশন নেওয়া হোক সেটার জন্য সায়েন্সের পক্ষ থাকে, এভিডেন্সের পক্ষ। জি ডক্টর আমি হোসেন এই আপনাকে রিকোয়েস্টই ধন্যবাদ। রাখছি আমার। জি ডক্টর রোজেন, একটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের দেশে তো ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু ভ্যাকসিন নেবার পরে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা সেইটা নির্ধারণ করার জন্য মেকানিজমটা কি আসলে? আহ, এখানে আমার কাছে মানে আমরা যেটা জানি যে আমরা যখন ভ্যাকসিন নেওয়া হবে তার ২১ দিন পর থেকে কিন্তু মানে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি আছে সেটি আমাদেরকে প্রতিরক্ষা দেওয়া শুরু করে। কাজে সেক্ষেত্রে আসলে মানুষের মাঝখানে পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা সেটি আসলে আমাদের দেখার খুব বেশি প্রয়োজন নেই। যেটির প্রয়োজন আছে যে মানুষের মাঝে যাতে কনফিডেন্স বৃদ্ধি পায়, যেগুলো আমরা উন্নত বিভিন্ন দেশে দেখেছি যে অ্যাডভার্স ইফেক্ট যেগুলো হচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো হচ্ছে, সেই বিষয়গুলো ভালোভাবে ট্র্যাক করা এবং মানুষের মাঝে সেগুলোকে জানানো। আমরা দেখতে পেয়েছি যে বিশ্বের একটি যে দেশটিকে এখনো পর্যন্ত সবচেয়ে সার্থক বলা হচ্ছে যে তাদের ভ্যাকসিন ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে, আমি দেশটির নাম উল্লেখ না করেই বলছি, সে দেশটিতে কিন্তু তারা কয়েকবার করে টেক্সট মেসেজ দিয়ে জিজ্ঞেস করতো যে কোনো অ্যাডভার্স ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে কিনা। ফলে কিন্তু জনগণের মাঝখানে সে কনফিডেন্সটা এসেছে যে না, এই ভ্যাকসিনের আসলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বা পার্শ্ব প্রতিক্রিয়া হলেও সামান্য জ্বর হয়তো বা আসতে পারে। কাজে এক্ষেত্রে আমার মনে হয় যে অ্যান্টিবডি সুরক্ষার যে বিষয়গুলো রয়েছে আমাদের, এক্ষেত্রে আমরা হয়তো এই ধরনের কাজগুলো করতে পারি। জি ডক্টর হোসেন ধন্যবাদ। ডক্টর হোসেন, সরকারের মন্ত্রী তিনি বলছেন যে বেসরকারি উদ্যোগে টিকা দেওয়ার একটা পরিকল্পনা হয়তো বা তারা নিতে পারেন। তো এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখবেন, বেসরকারি পর্যায়ে টিকাদান কর্মসূচিটাকে? ধন্যবাদ। এটা আসলে এটা কোশ্চেন হলো কি, এটাও এভিডেন্স বেসড হতে হবে। বেসরকারি সেক্টরের অবদান বাংলাদেশে যে বিভিন্ন সেক্টর মানে যে বিভিন্ন ক্ষেত্রে এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু এটা এই যখন আমরা বেসরকারি সেক্টরকে বা প্রাইভেট সেক্টরকে হেলথের মতো একটা সেক্টরে নিয়ে আসবো, তখন আমাদের অনেক কিছু ভাবতে হবে, চিন্তা করতে হবে। আপনার কি মনে আছে আমরা যখন বেসরকারি হসপিটালগুলিকে যে ট্রিটমেন্ট টেস্ট করতে দিলাম তখন কি স্ক্যান্ডেল হলো? এখানে মানুষ নামে নরপিচার্সরা ঢুকে পড়লো। শাহিদের মতো লোকরা টেস্ট ছাড়া রিপোর্ট দেওয়া শুরু করলো। এই জিনিসগুলি আমাদের রিপিট যেন না হয়, আমার এইটাই রিকোয়েস্ট, এটার জন্য রিপিট না হয়। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন যে আমার উপর চাপটা কমানোর জন্য প্রাইভেট সেক্টরকে আমরা পারমিশন দিব গ্রাজুয়ালি। কিন্তু উনি স্পষ্টভাবে বলেছেন, আমি যতদূর জানি উনি বলছেন ফিল্টারিং এর ব্যবস্থা থাকতে হবে। এবং আমার জন্য আমার এই হসপিটালকে আমার পছন্দ, এই হসপিটালকে দিয়ে দিলাম। আমি ডাইরেক্টর অফ হসপিটাল সার্ভিস, আমি এটাকে ভালো লাগে, আমি ওর সাথে একটা ভালো সম্পর্ক আছে, ওই জন্য আমি তাকে পারমিশন দিয়ে দিলাম যে তোমাকে 20 লাখ ডোজ দিয়ে দিলাম। এটা না হয়, এটার জন্য হয় পলিসি একদম আমাদের যেভাবে পলিসি তৈরি করা আছে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট ইন দ্য হেলথ সেক্টর, সেটা যেন ফলো করা হয়, ইন্ডিকেটর গুলি ফলো করা হয়, আমাদের মনিটরিং টিম যেন রেডি থাকে, যেন সে দেখতে পারে যেতে পারে যে আমাদের জনগণ যে ভ্যাকসিন দিচ্ছে যে ভ্যাকসিনটাকে প্রপারলি দেওয়া হচ্ছে কিনা। একটা জিনিস মনে রাখতে হবে, যেটা শুনতেছি যে আমাদের সরকার এই 1 মিলিয়ন ডোজ দেবে, সেটা সব প্রাইভেট সেক্টর কাছে বিক্রি করবে এবং প্রাইভেট সেক্টর কিন্তু এটা আবার বিক্রি করবে। সুতরাং একটা আপার লেভেল থাকতে হবে প্রাইসে, যেটা শোনা যায় $13 তারা বিক্রি করবে। তো ডক্টর হোসেন, এই ক্ষেত্রে $13.57 ভ্যাকসিন পাবার ক্ষেত্রে মানে বৈষম্য তৈরি হতে পারে কিনা যদি বেসরকারি সেক্টরে দিয়ে দেওয়া হয় 10 লাখ ভ্যাকসিন? না, আমার মনে হয় না সেটা হবে। এটা 1 মিলিয়ন ডোজে একটা বৈষম্য সৃষ্টি হবে, এটা আমি বিশ্বাস করি না। আমাদের কোভ্যাক্সের ভ্যাকসিনও আসতেছে এবং গুড
থিংস হচ্ছে আমরা সবাই জানি কোভ্যাক্সের যেটা আসতেছে এই ভ্যাকসিনই, অক্সফোর্ডের ভ্যাকসিন। সুতরাং এটা ঠিক আছে, এটা দেওয়া যায়, 1 মিলিয়ন ডোজ দেওয়া যায়। প্রাইভেট সেক্টরে নেওয়ার মতো বাংলাদেশে অনেক লোক আছে, লেট দেম ডু টেক ইট। তারা পে করতে পারে, তারা পে করে নিয়ে ভ্যাকসিন। তারা আমাদের আমাদের গভর্নমেন্ট সেক্টরে একটু চাপ কমবে, এবং এটা মেইনলি ঢাকা ভিত্তিক হবে। কিন্তু আমার যেটা কথা হলো যে মনিটর করতে হবে, দিয়ে নাকে তেল দিয়ে ঘুমানো যাবে না। দিয়ে দিলাম, আমি বিক্রি করছি $8 করে, আমার লাভ হয়েছে, আমার কোষাগারে টাকা আসছে, তা না। টাকাটা এখানে বড় না, এখানে হিউম্যান হেলথ জড়িত। এটা আমরা এমন একটা সেক্টর ডিল করি মানুষের জীবন এবং মৃত্যু নিয়ে। আমাদের এই ব্যাপারে আমরা লেসন লার্ন করা উচিত। ডক্টর রোজেন, আমাদের সঙ্গে থাকুন, বিরতির পর আবারও আসবো আপনাদের কাছে। দর্শক, সময় হলে আরও একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। এ পর্যায়ে আমি আবার যেতে যাচ্ছি ডক্টর রোজেনের কাছে। ডক্টর রোজেন, বিশ্বব্যাপী তো আমরা দেখছি নতুন ভ্যারিয়েন্ট এসেছে ভাইরাসের, করোনা ভাইরাসের। তো এই ভ্যারিয়েন্টের এগেনস্টে বর্তমান বাজারে থাকা এই ভ্যাকসিনগুলো কতটা ইফেক্টিভলি কাজ করতে পারবে বলে আপনার মনে হয়? সায়েন্টিফিক্যালি কি মনে হয়? আমরা আসলে জানি যে ভাইরাসগুলো কিন্তু গঠনগত পরিবর্তন ঘটে, যার ফলে আমরা মিউটেশন বলি। তখন একটি পরিবর্তন, যেটাকে স্পাইক প্রোটিনের পরিবর্তন আমরা বলি, সেখানে মিউটেশন হলে দেখা যায় অনেক সময় যে ভ্যাকসিন কাজ করবে নাকি করবে না সেটি নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। তো বর্তমান বিশ্বে এরকম ভাবে চ্যালেঞ্জিং মিউটেশন যদি আমরা বলি, তাহলে 3টি দেশে পাওয়া গিয়েছে: যুক্তরাজ্যের ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট, ব্রাজিলের ভ্যারিয়েন্ট। তো এর মধ্যে প্রথমে আমরা যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টটি কিন্তু আলোচনায় বেশি আসে, কারণ এটি কিন্তু এখনো 70টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে, ফাইজারের হোক, মডার্নার হোক, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হোক, তারা সবাই কিন্তু যুক্তরাজ্যের এই ভ্যারিয়েন্টের বিপক্ষে কাজ করে। কিন্তু সমস্যাটি যেখানে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে সাউথ আফ্রিকায় যে ভ্যারিয়েন্টটি পাওয়া গিয়েছে, আমরা দেখেছি সম্প্রতি একটি গবেষণায় যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের যে গবেষণার ফলাফলটি এসেছে, সেটি কিন্তু বলেছে যে সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তাদের প্রোটেকশন লেভেল বা সুরক্ষা কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং। অর্থাৎ তারা যে গবেষণাটি করেছে, দেখেছে যে সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিপক্ষে কিন্তু এই ভ্যাকসিনটি যথেষ্ট প্রতিরক্ষা দেয় না। এবং সে কারণেই কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যখন সাউথ আফ্রিকাতে পৌঁছায়, তার কিছুদিন পরে কিন্তু তারা ভ্যাকসিনটি বিতরণ করা কিন্তু বন্ধ করে রাখে। কিন্তু অপরপক্ষে আমরা দেখেছি যে ফাইজার এবং মডার্না, তারা বলছে যে, স্পেশালি ফাইজার থেকে বলা হয়েছে, যদিও কিছুটা কম সুরক্ষা দেয়, তারপরও কিন্তু যথেষ্ট পরিমাণ প্রতিরক্ষা ফাইজারের ভ্যাকসিন প্রদান করে থাকে। এখন এই বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই যে বর্তমানে যদি আমরা উন্নত দেশগুলোর ক্ষেত্রে তাকাই, দেখব তারা কিন্তু টার্গেটেড অ্যাপ্রোচ নিচ্ছে, যাতে করে ওই দেশগুলো থেকে মানুষ করোনা ভাইরাস নিয়ে আসতে না পারে, সেজন্য কিন্তু প্রতিরক্ষার ব্যবস্থা করছে। বাংলাদেশের জন্য যাতে করে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বাংলাদেশে এসে না পৌঁছাতে পারে, বা ব্রাজিলের ভ্যারিয়েন্ট গুলো, সেজন্য কিন্তু আমাদেরকে অনেক বেশি সজাগ থাকতে হবে সামনের দিনগুলোতে। বাংলাদেশ অনেক উন্নতি করেছে, গত কয়েকদিনে ভ্যাকসিন খুব দ্রুত চলে এসেছে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আমাদের বিষয় হচ্ছে যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট যাতে করে বাংলাদেশে চলে না আসে, সেই বিষয়ে নজর রাখা। জি ডক্টর রোজেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর হোসেন, এই ভ্যাকসিন নিতে তো রেজিস্ট্রেশন মাস্ট বলা হচ্ছে, তো অনেকেই তো বয়স্ক লোক রয়েছেন, তারা রেজিস্ট্রেশন করতে পারছেন না, রেজিস্ট্রেশন করলে SMS আসছে না, আবার গতকাল থেকে এই সার্ভারটি সমস্যা দেখা যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। তো এই প্রক্রিয়াটা কি আসলে আরো জটিল করে তুলছে কিনা এই ভ্যাকসিন কার্যক্রমটাকে, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা? জি, ধন্যবাদ। আসলে রেজিস্ট্রেশন একটা ইম্পর্টেন্ট প্রসেস। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এবং যেটা হলো কি, ফ্লেক্সিবল থাকতে হবে। থাকতে হবে, এটাতে আমাদের রিজিড থাকলে হবে না, ও অথরিটি বা কর্তৃপক্ষকে রিজিড থাকতে হবে না। আমাদের কিছু অল্টারনেটিভ যে ওয়ে এটাকে অ্যাকোমোডেট করতে হবে। কারণ আমাদের জন্য 5 জন গেল একটা ফ্যামিলির, তার মধ্যে 3 জন দিল আর 2 জন কোনো কারণে দিতে পারছে না, কেউ যেন ফিরে না আসে, তাদের জন্য অ্যাকোমোডেট করে ফেলা হয়। আমার মনে হয়, আমাদের মনে আছে, আমাদের নেত্রীও তাই বলেছিলেন, আমাদের প্রাইম মিনিস্টারও তাই বলেছেন, যে কেউ যেন সেন্টার থেকে ফিরে না আসে ভ্যাকসিন দিতে। এটা তো রেশন নিতে যাচ্ছে না, এটা তো ফুটবল খেলা দেখতে যাচ্ছে না, এটা ভ্যাকসিন নিতে যাচ্ছে। এটা সেই পৃথিবীর আমাদের যে জীবদ্দশায় সবচেয়ে বড় প্যান্ডামিক আমরা দেখতেছি, আমরা সেই বড় প্যান্ডামিককে আমরা ফাইট করতেছি। এগুলো জিনিস মনে রেখে কর্তৃপক্ষকে একটু ফ্লেক্সিবল হতে হবে, অ্যাকোমোডেট করতে হবে, এটাতে রিজিড বা ব্যুরোক্রেসি ভাবটা একটু কমায় ফেলতে হবে, যে একটা ইউজার ফ্রেন্ডলি হতে হবে। হ্যাঁ, জনগণকে বুঝায় বলতে হবে।
তো এই জিনিসগুলি থেকে খেয়াল রাখার জন্য রেজিস্ট্রেশনের আমার মনে হয় একটু ওপেন করে দিতে হবে। আর একটু যেটা আমি শুনতেছি যে রেজিস্ট্রেশন হয়তো অল্টারনেটিভ ভাবে এনআইডি যদি না থাকে, পাসপোর্টও তো আছে। অনেক লোকের পাসপোর্ট আছে, এনআইডি লস্ট করেছে, হারায় ফেলছে, হ্যাঁ, বা জমা দিছে, বা পিতার নাম ভুল হয়েছে, লাস্ট নেম, এরকম কিন্তু অনেক কেস আছে। তাই এই জিনিসগুলিকে ওনারা কর্তৃপক্ষ জানেন, এবং আমার পলিসি লেভেলে যারা বসে আছেন তাদেরকে একটু আরো কিছু পলিসি অ্যাডপ্ট করতে হবে বা অ্যাডজাস্ট করে নিতে হবে, যেন ব্যাপকতাটা আরো বাড়ে। এটা কিন্তু হেল্প করবে, এটাতে আমাদের আরো লোককে আনতে হেল্প করবে। রেজিস্ট্রেশন ধরেন একটা গ্রামের একজন তিনি 55-60, এই যে রেজিস্ট্রেশন করে পিন নিয়ে কাগজ নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার। এই ব্যাপারে অনেক কমপ্লেন আসছে। তবে আমি যেটা গুড নিউজ হলো, আমি শুনলাম যে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে, অধিদপ্তরে আলোচনা হচ্ছে, এবং আমার মনে হচ্ছে এগুলো সব অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। জি ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর রোজেন, বাংলাদেশে তো এখন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি নিয়েই এই টিকাদান কর্মসূচিটা চলছে, তো ভবিষ্যতে আরও ভ্যাকসিন, অন্য ব্র্যান্ডের ভ্যাকসিনগুলো আনা উচিত কিনা, অথবা আরও কীভাবে কার্যকরী করা যায় ভ্যাকসিন কার্যক্রমটাকে? আমার মনে হয় যে বাংলাদেশের যে কূটনৈতিক তৎপরতা, আমরা বিভিন্ন দেশে কিন্তু দেখেছি তাদের যে ভ্যাকসিন পাওয়ার কথা ছিল তার আগে থেকে অগ্রিম টাকা দিয়ে রাখলে ভ্যাকসিনটি কিন্তু পায়নি। কাজে এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু আমাদের কিন্তু সামনের দিনগুলোতে একাধিক সোর্সের সাথে যোগাযোগ রাখাটা জরুরি। যেমন জনসন এন্ড জনসনের ভ্যাকসিন আমরা জানি 1 ডোজ দিতে হয়, 2 ডোজ দিতে হয় না। সেজন্য এই ধরনের যে বা নোভারেক্সের যে ভ্যাকসিনগুলো এসেছে, এই ভ্যাকসিনগুলোতে কিন্তু বাংলাদেশ কিন্তু এই ভ্যাকসিনগুলো আনার কিন্তু প্রচেষ্টা চালাতে পারে। আরেকটি বিষয় কিন্তু তারেক হোসেন ভাইয়া কিন্তু বলেছেন যে আমাদেরকে গবেষণা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়, আমরা কিন্তু নতুন নতুন তথ্য জানতে পারি। আমরা যারা আজকে আমার মতো যারা বিদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে, আমরা কিন্তু নতুন একটি তথ্য পেলে সে তথ্য মন্ত্রী পর্যন্ত পৌঁছানো বা তার থেকে সিদ্ধান্ত নেওয়া খুব তড়িৎ গতিতে হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রেও যে এখন কোন এভিডেন্সটা রয়েছে, সেই এভিডেন্সের বেসিসে সেই এভিডেন্সগুলো ব্যুরোক্রেটদের মাধ্যমে মন্ত্রী পর্যন্ত পৌঁছে একদম দ্রুত গতিতে সিদ্ধান্ত হওয়া, সেটি আমার কাছে মনে হয় অত্যন্ত জরুরি। আরেকটি জরুরি বিষয় হচ্ছে যে আমাদেরকে ভ্যাকসিনের সম্পর্কে যে ভীতিকর যে কথাগুলো রয়েছে, কারণ আমরা জানি হার্ড ইমিউনিটি অর্জন করতে হলে কিন্তু 70% জনগোষ্ঠীকে আমাদের কিন্তু আজকে ভ্যাকসিন দিতে হবে। কাজে সেজন্য আমাদেরকে সহজ ভাষায় মানুষকে ভ্যাকসিনের প্রয়োজনীয়তাগুলো কিন্তু বুঝিয়ে তুলতে হবে। তা না হলে দেখা যাবে একটা সময় কিন্তু মানুষ ভ্যাকসিন নেওয়া থেকে দূরে সরে যেতে পারে। জি ডক্টর রোজেন, ডক্টর হোসেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। আশা করি আগামীতে আবারও কথা হবে এই বিষয়বস্তুগুলো নিয়ে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, সারা দেশব্যাপী টিকাদান কর্মসূচি চলছে। এই টিকাদান কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন, নিজে টিকা নিন এবং অপরকে টিকা নিতে উৎসাহিত করুন।